আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। অর্জন কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রথমে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে অর্থাৎ পার্ট 1-এ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় রেওয়ামিল নিয়ে আলোচনা করব। রেওয়ামিলটা করার পূর্বে আমাদের রেওয়ামিল সম্পর্কে কিছু বেসিক ধারণা নিতে হবে। তো আজকের ক্লাসে আমি রেওয়ামিলের বেসিক ধারণা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা আজকে রেওয়ামিলের বেসিক ধারণা জেনে নিই। প্রথমে যদি তোমরা আমার হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করো তাহলে দেখতে পারবা আমি প্রথমে লিখেছি রেওয়ামিলের ইংরেজি শব্দ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স হচ্ছে ইংরেজি আর এটার অর্থ হচ্ছে রেওয়ামিল। অনেক সময় তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসে রেওয়ামিলের ইংরেজি শব্দ কোনটি, তখন তোমরা ট্রায়াল ব্যালেন্স দিবে। এরপরে আমাদের জানতে হবে রেওয়ামিলটা কি। তার জন্য আমি এখানে একটা রেওয়ামিলের সংজ্ঞা লিখেছি। দেখো, কোনো নির্দিষ্ট তারিখে হিসাবের বইয়ের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে খতিয়ানের হিসাব খাতের জেরগুলোকে ডেবিট ও ক্রেডিট এ দু ভাগে ভাগ করে যে তালিকা বা বিবরণী প্রস্তুত করা হয় তাকেই মূলত রেওয়ামিল বলে। ঠিক আছে, রেওয়ামিলে কি করা হয়? রেওয়ামিলে হচ্ছে আমরা যে খতিয়ান করি সেই খতিয়ানের বিভিন্ন হিসাব, যেমন নগদান হিসাব থাকে, বিক্রয় হিসাব থাকে, ক্রয় হিসাব থাকে, সেগুলোর জেরগুলোকে বিক্রয় হিসাব কি হবে, ডেবিট হবে নাকি ক্রেডিট হবে। বিক্রয় হিসাব ক্রেডিট হলে ক্রেডিট পাশে বসাবো। তারপর যদি ক্রয় হিসাব থাকে সেই ক্রয় হিসাব কি হবে, ডেবিট হবে না ক্রেডিট হবে। ডেবিট হলে ডেবিট পাশে বসাবো। এরকম যে খতিয়ানে বিভিন্ন হিসাব বের করে এই হিসাবের জেরগুলো ডেবিট এবং ক্রেডিট আকারে সাজিয়ে আমরা যে একটা তালিকা প্রস্তুত করি সেটাই হচ্ছে রেওয়ামিল। আশা করি রেওয়ামিল কি সেটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমাদের এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী জানতে হবে। দেখো, আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী লিখেছি। প্রথম তথ্যটা আমি কি লিখেছি একটু দেখো। প্রথমে আমি লিখেছি রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য কি। রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এই টিক চিহ্নটা বা বহু নির্বাচনী প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে, তো তোমরা এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবে। রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। আর রেওয়ামিল হিসাব চক্রের পঞ্চম ধাপ। তোমরা দ্বিতীয় অধ্যায়ে একটা হিসাব চক্র শিখেছ না, সেখানে কিন্তু পঞ্চম ধাপ হচ্ছে রেওয়ামিল। ঠিক আছে, এগুলো মনে রাখবে। এরপর রেওয়ামিল হিসাবের একটি ঐচ্ছিক ধাপ। রেওয়ামিল হিসাবের একটি কি ধাপ? ঐচ্ছিক ধাপ। ঐচ্ছিক মানে কি? যেটা করলেও চলে, না করলেও চলে। ঠিক তেমনই রেওয়ামিল তোমার করলেও হবে, না করলেও হবে। এটি একটা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। ঠিক আছে, তারপরে দেখো আমি লিখেছি রেওয়ামিল হিসাবের কোনো অঙ্গ নয়। রেওয়ামিল হিসাবের কোনো অঙ্গ নেই, এটি একটি তালিকা মাত্র। ঠিক আছে, কোন রেওয়ামিল দ্বারা কোনো হিসাব কিতাব করা হয় না। রেওয়ামিল দ্বারা কি করা হয়? রেওয়ামিল একটা তালিকা যেখানে হিসাবের জেরগুলো লেখা হয়, সে জেরগুলো ডেবিট হবে না ক্রেডিট হবে সেভাবে সাজানো হয়। সাজিয়ে মোট যোগফল বের করা হয়। যোগফলের মাধ্যমে সেখানে যাচাই বাছাই করা হয় হিসাবগুলো শুদ্ধ আছে কিনা। রেওয়ামিল কোনো হিসাবের অঙ্গ নয়। ঠিক আছে, এটা একটা জাস্ট তালিকা হিসাবের, এটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে খতিয়ানের হিসাবগুলোর জের থেকে রেওয়ামিল প্রস্তুত করা হয়। রেওয়ামিল কোথা থেকে প্রস্তুত করতে হয়? খতিয়ানের যে জেরগুলো থাকে সেখান থেকে। খতিয়ানে বিভিন্ন হিসাব করো তোমরা, ক্রয় হিসাব করো, বিক্রয় হিসাব করো, পাওনাদার হিসাব করো, দেনাদার হিসাব করো, সেই হিসাবগুলো জের থেকে তোমার রেওয়ামিল প্রস্তুত করতে হয়। এই তথ্যগুলো তোমরা যদি মোটামুটি জানো, তোমরা বহু নির্বাচনী প্রশ্নে অনেক ক্ষেত্রেই কমন পাবা, অনেক পরীক্ষায় কমন পাবা। এরপরে আমরা রেওয়ামিলের কিছু তথ্য জেনে নিলাম। এরপরে আমরা রেওয়ামিল কোথায় করব এটাও আমাদের জানা জরুরি। আমরা একটা রেওয়ামিল একটা ছকে করব। দেখো, আমি এখানে রেওয়ামিলের একটা ছক লিখেছি। তো ছকে করব, ছকটা কেমন হবে সেটা জানতে হবে। ছকটা করার জন্য প্রথমে তুমি যেই প্রতিষ্ঠানের রেওয়ামিল প্রস্তুত করবা সেই প্রতিষ্ঠানের নাম লিখে নিবা। দেখো, এখানে প্রতিষ্ঠানের নাম। এখন তোমার যে অঙ্ক দেওয়া থাকবে সেখানে লেখা থাকতে পারে রহিম টেরাসের খতিয়ানের জেরগুলো নিচে দেওয়া হলো তা থেকে হিসাব প্রস্তুত করো, এই রেওয়ামিল প্রস্তুত করো। যদি প্রতিষ্ঠানের নাম রহিম টেরাস থাকে তাহলে তুমি এখানে সুন্দর মতো রহিম টেরাস লিখবা। যদি করিম টেরাস থাকে তাহলে করিম টেরাস লিখবা। যদি এক্স টেরাস থাকে তুমি এক্স টেরাস লিখবা। যদি ওয়াই টেরাস থাকে তাহলে তুমি ওয়াই টেরাস লিখবা। তারপরে প্রতিষ্ঠানের নাম লেখার পরে এখানে লিখবা রেওয়ামিল।
তারপরে তোমার এখানে একটা মাসের শেষ তারিখ, এখানে একটা সাল। যেমন ধরো রহিম ট্রেডার্সের হিসাবগুলো বলা আছে মার্চ মাসে 2017 সাল, তাহলে তুমি এখানে কিভাবে ডেটটা লিখবে, এখানে লিখবা মার্চ মাসের শেষ তারিখ, অর্থাৎ মার্চ 31শে মাস হলে 31 মার্চ 2017, এইভাবে লিখবা। মানে যে মাসটা দেওয়া থাকবে সেই মাসের শেষ তারিখ এবং সেই সেই অঙ্কের সালটা কত সেই সালটা লিখবা। তারপরে হচ্ছে আমরা 5 কলাম বিশিষ্ট একটি 5 কলাম বিশিষ্ট এবং একটি রো বিশিষ্ট একটা ছক আঁকবো। এই রো এর মধ্যে আমরা ক্রমিক নং, সংশ্লিষ্ট হিসাব অথবা বিবরণ লিখতে পারো। এরপরের শিরোনাম আমরা খতিয়ান পৃষ্ঠা, তারপরে হচ্ছে ডেবিট টাকা, তারপর হচ্ছে ক্রেডিট টাকা, এইভাবে লিখতে পারি। এইভাবে লেখার পরে যে ছকটা হবে সেটাই হচ্ছে মূলত রেয়ামিলের ছক। এই রেয়ামিলের ছকে কি করা হয়, আমাদের যে প্রশ্নে খতিয়ানের জেরগুলো দেওয়া থাকে সেগুলো ক্রমিক নং অনুযায়ী, যেমন আমি উদাহরণস্বরূপ দেখাই, ধরো 1 নং ক্রমিক নং, 2 নং, 3 নং, 4 নং, এইভাবে ক্রমিক নং অনুযায়ী ধরো মূলধন হিসাব দেওয়া থাকলে প্রথমে মূলধন হিসাব লিখবা, তারপরে যদি ক্রয় হিসাব দেওয়া থাকে ক্রয় হিসাব লিখবা, তারপর যদি বিক্রয় হিসাব দেওয়া থাকে বিক্রয় হিসাব লিখবা, তারপর যদি তোমার নগদান হিসাব দেওয়া থাকে নগদান হিসাব লিখবা। এই হিসাবগুলো লেখার পরে এই যে এইটার যে টাকা, এই মূলধন মূলত ডেবিট না ক্রেডিট, যদি ডেবিট হয় ডেবিট পাশে এটার টাকা বসাতে হয়, যদি ক্রেডিট হয় ক্রেডিট পাশে টাকা বসাতে হয়। তারপরে সেমভাবে ক্রয় ডেবিট না ক্রেডিট, যদি ডেবিট হয় ডেবিট পাশে টাকা বসাবা, ক্রেডিট হলে ক্রেডিট পাশে টাকা বসাবা। তারপরে বিক্রয় ডেবিট না ক্রেডিট, যদি ডেবিট হয় ডেবিট পাশে টাকা বসাবা, ক্রেডিট হলে ক্রেডিট পাশে। সেমভাবে এরকম যত হিসাব থাকবে সেই হিসাবগুলো ডেবিট না ক্রেডিট, যেটা ডেবিট হবে তার জন্য ডেবিট পাশে টাকা বসাতে হবে, যেটা ক্রেডিট হবে তার জন্য ক্রেডিট পাশে টাকা বসাতে হবে। আর এগুলো লেখার পরে এই ছকে আমাদের কি করতে হয়, ধরো সাপোজ আমরা এইগুলো লিখলাম, ধরো মূলধন হিসাব ক্রেডিট হলো ক্রেডিট পাশে টাকা বসালাম, ক্রয় হিসাব ডেবিট হলো ডেবিট পাশে টাকা বসালাম, বিক্রয় হিসাব ক্রেডিট হলো ক্রেডিট পাশে টাকা বসালাম, নগদান হিসাব ডেবিট হলো ডেবিট পাশে টাকা বসালাম। এই যে টাকাগুলো লেখার পরে আমাদের খতিয়ানে কি করতে হয়, সমস্ত ডেবিট পাশ এবং ক্রেডিট পাশের টাকা যোগ করতে হয়। প্রথম আমরা ধরো ডেবিট পাশের টাকা যোগ করলাম, ঠিক আছে, তারপর ক্রেডিট পাশে টাকা যোগ করলাম। যোগ করার পরে আমাদের দেখতে হবে এই যে ডেবিট পাশের মোট টাকা এবং ক্রেডিট পাশের মোট টাকা সমান হয়েছে কিনা। যদি সমান হয় তাহলে তোমার রেয়ামিলটা ঠিক আছে, তাহলে তোমার প্রতিষ্ঠানের হিসাবগুলো শুদ্ধভাবে রাখা হয়েছে, তুমি সেটা বুঝে নিবে। একটা রেয়ামিলের যোগফল সমান হলেই তখন বোঝা যায় একটা প্রতিষ্ঠানের হিসাবগুলো শুদ্ধভাবে রাখা হয়েছে। কিন্তু অনেক সময় আমাদের এই প্রতিষ্ঠানের হিসাবগুলো সঠিকভাবে ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে লেখার পরেও অনেক সময় হয়তো ক্রেডিট পাশে টাকার পরিমাণ কম হয়, হয়তো ডেবিট পাশে টাকার পরিমাণ কম হয়, নয়তো ক্রেডিট পাশে টাকার পরিমাণ কম হয়, অর্থাৎ এই দুই পাশের যোগফল সমান হয় না সবকিছু সঠিকভাবে লেখার পরেও। তখন আমাদের একটা হিসাব প্রস্তুত করতে হয়, সেটা হচ্ছে অনিশ্চিত হিসাব। দেখো আমি নিচেই লিখেছি অনিশ্চিত হিসাব কি, একটা অনিশ্চিত হিসাবের সংজ্ঞা লিখেছি। দেখো কি লিখেছি, রামিলের দুই পাশের যোগফল সমান না হলে তা সমান করার জন্য অস্থায়ী বা সাময়িকভাবে যে হিসাব খোলা হয় তাকে অনিশ্চিত হিসাব বলে। অর্থাৎ র্যামিলের যোগফল, সমস্ত ডেবিট পাশের হিসাবগুলোর যোগফল এবং সমস্ত ক্রেডিট পাশের হিসাবগুলোর যোগফল সাধারণত সমান হওয়ার কথা। যদি আমি সঠিকভাবে লেখার পরেও সমান না হয়, আমাদের একটা হিসাব প্রস্তুত করতে হয়, সেটা হচ্ছে অনিশ্চিত হিসাব। ঠিক আছে, এই অনিশ্চিত হিসাব কোথায় বসাবা, ডেবিট পাশে না ক্রেডিট পাশে, এটা দুপাশেই হতে পারে। অর্থাৎ দেখো আমি কি লিখছি, রামিলের ডেবিট দিকের যোগফল যদি ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বড় হয় বা বেশি হয় তাহলে ক্রেডিট দিকে অনিশ্চিত হিসাব বসে। দেখো যদি ডেবিট পাশে ধরো সাপোজ তোমার হচ্ছে 10,000 টাকা আছে, ডেবিট দিকে ধরো তোমার 10,000 টাকা আছে, 10,000 টাকা হয়েছে যোগফল, আর ক্রেডিট দিকে ধরো তোমার 9,000 টাকা হয়েছে। আমাদের সাধারণত দুইটার যোগফল কি হওয়ার কথা ছিল, সমান, কিন্তু দেখা যাচ্ছে ডেবিট দিকের যোগফল বেশি হয়েছে, ক্রেডিট দিকের যোগফল কম হয়েছে। তার মানে আমার কম কোথায় আছে, এইখানে। তাহলে যেই পাশে কম হবে সেই পাশে যত টাকা কম তত টাকা আমাদের বসাতে হবে। ধরো এইখানে 1,000 টাকা কম হয়েছে, 1,000 টাকায় আমাদের কি করতে হবে, বসাতে হবে। যেই পাশে কম হবে সেই পাশে আমাদের টাকা বসাতে হবে।
দেখো এইখানে 10,000 টাকা, কিন্তু এই পাশে কত টাকা কম? 1,000। এই 1,000 টাকা বসাবো, এই 1,000 টাকাটাকেই আমি এখানে অনিশ্চিত হিসাব লিখবো। কি লিখবো? অনিশ্চিত হিসাব। ঠিক আছে, অনিশ্চিত হিসাব লিখবো। বুঝাতে পেরেছি? অর্থাৎ রেয়া মিলে যেই পাশে টাকার পরিমাণ কম থাকবে, যত টাকা পরিমাণ কম থাকবে তত পরিমাণ টাকা সেই পাশে লিখে আমরা এই বিবরণে অনিশ্চিত হিসাব লিখব। এটা তো আমি বললাম যদি ডেবিট পাশে টাকা বেশি হয় আর ক্রেডিট পাশে টাকা কম হয়, সেক্ষেত্রে যত টাকা কম হবে তত টাকা বসায় ক্রেডিট পাশে অনিশ্চিত হিসাব লিখছি। এমন এমনই ভাবে যদি ডেবিটের ক্রেডিট দিকের যোগফল যদি ক্রেডিট দিকের অপেক্ষা বেশি হয়, তাহলে ডেবিট দিকে অনিশ্চিত হিসাব হবে। এবার কি বলছে? যদি ক্রেডিট পাশের যোগফল হয় বেশি, ধরো ক্রেডিট পাশে বসছে 15,000 টাকা, কিন্তু এখানে আছে 10,000 টাকা। তুমি সব কিছু ঠিকঠাক ভাবে লেখার পরেও তোমার দেখো এইখানে সব কিছু তুমি ঠিকঠাক ভাবে লিখেছো, তারপরে তুমি দেখতেছো তোমার ক্রেডিট পাশের টাকা বেশি আর ডেবিট পাশের টাকা কি কম। এইখানে কি করতে হবে? তাহলে তোমার এখানে কত টাকা কম? এখানে হচ্ছে 5,000 টাকা কম ডেবিট পাশে। তাহলে তোমার কি করতে হবে? এই ডেবিট পাশে তোমার 5,000 টাকা লিখতে হবে। আগে কি করতে হবে? ডেবিট পাশে 5,000 টাকা লিখবা, আর এইখানে যে 15,000 টাকা, এইখানেও 15,000 টাকা তোমার বসাতে হবে। অর্থাৎ তোমার এই যোগফলটা সমান হতেই হবে। যদি সমান না হয়, যেই পাশে যত টাকা কম সেই পাশে তত টাকা লিখে অনিশ্চিত হিসাবটা লিখবা। লেখার পরে সমান করে দুইটা যোগফল সমান করো। আর যদি নর্মালি সবকিছু লেখার পরে সমান হয়, সমান তো হলোই, তখন তোমার অঙ্ক হয়েছে, তোমার সকল হিসাব শুদ্ধভাবে রাখা হয়েছে, সেটা বুঝে নিবা। আশা করি তোমরা আজকের যে বেসিক যতটুকু ছিল ততটুকু খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা পার্ট 2 এবং পার্ট 3 এগুলোতে রামিল সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।